নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমার নতুন ভিডিও ক্লাসে আমি আজ আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ধাতুবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ভাগ। আগের ক্লাসে আমি ধাতুবিদ্যা অধ্যায়ের প্রথম অংশটুকু আলোচনা করেছিলাম। আজকে আমি এই ধাতুবিদ্যা অধ্যায়েরই দ্বিতীয় অংশটুকু আলোচনা করব। তো আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম তাতে আমরা বিভিন্ন ধরনের ধাতু, তাদের ব্যবহার এবং বিভিন্ন ধাতু সংকর সম্পর্কে জেনেছি, তাদের ব্যবহারগুলো জেনেছি এবং ধাতু সংকরগুলির উপাদান, বিভিন্ন খনিজ, আকরিক এবং বিভিন্ন ধাতুর আকরিকগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনেছি আগের ক্লাসে। আজকে আমরা জানবো এর পরবর্তী অংশ। আজকে যে অংশটি দিয়ে সূচনা করব আজকের আলোচনার, সেটি হলো ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ। তো আমরা এই যে ধাতুবিদ্যা এবং ধাতু নিষ্কাশন, এই সমস্ত বিষয়গুলো যেহেতু আমাদের অধ্যায়ের আলোচ্য বিষয়, তাই এই জারণ বিজারণের সঙ্গে এই ধাতুবিদ্যার কি সম্পর্ক, সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমে আমরা জেনে নিই জারণ কাকে বলে এবং বিজারণ কাকে বলে। প্রথমে আমরা দেখে নিই জারণ কাকে বলে। জারণ হচ্ছে যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়, অর্থাৎ এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায়, সেই রাসায়নিক প্রক্রিয়াকে বলা হচ্ছে জারণ। যেমন আমরা পরমাণু থেকে যদি ইলেকট্রন বর্জন দেখি, Na-C, সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হবে? Na+ আয়ন উৎপন্ন হবে। আবার Ca-2e, ক্যালসিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Ca2+ আয়ন উৎপন্ন হচ্ছে। একইভাবে আমরা কোনো ক্যাটায়ন থেকে যদি ইলেকট্রন বর্জিত হয়, সেক্ষেত্রে কি হচ্ছে? দেখো, Cu+ ক্যাটায়ন, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে Cu2+, আমাদের Cu2+ আয়ন উৎপন্ন হচ্ছে। আবার Fe2+ যে ক্যাটায়ন আমাদের, সেই Fe2+ ক্যাটায়ন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে হয়ে যাচ্ছে Fe3+ আয়ন। একইভাবে আমরা যদি অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জন দেখি, অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জন দেখলে আমরা দেখতে পাবো যে Cl- আয়ন থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, Cl- আয়ন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে হয়ে যাচ্ছে Cl পরমাণু। আবার H2- আয়ন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে হয়ে যাচ্ছে সালফার পরমাণু। অর্থাৎ প্রত্যেক এই উদাহরণগুলো হচ্ছে জারণের উদাহরণ, তাই তো? তাহলে আমরা জারণ দেখতে পারলাম যে কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক, এখানে দেখো একটা, কখনো দুটো, এই ধরনের ইলেকট্রন নির্গত হচ্ছে, অর্থাৎ এক বা একাধিক ইলেকট্রন নির্গত হলে বা বর্জিত হলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। বুঝা গেল? এবার ঠিক এর উল্টো প্রক্রিয়াটা তোমরা বুঝতে পারছো, বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়াটা কি? কোনো পরমাণু, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন দ্বারা এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হয়, অর্থাৎ কোনো পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা বলবো বিজারণ। ঠিক আছে? তাহলে বিজারণে আমরা একটু উদাহরণ দেখে নিই। কোনো পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণ, একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হচ্ছে? ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে, Cl-। আবার O+2e, একটা অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাচ্ছে O2- আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা একটা হচ্ছে বিজারণের উদাহরণ। আবার ক্যাটায়ন, যদি কোনো ক্যাটায়ন যদি ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রেও বিজারণ হবে। Na+ একটা ক্যাটায়ন, সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হবে? সে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। আবার Al3+ একটি ক্যাটায়ন রয়েছে, সেটি যদি তিনটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিসে পরিণত হচ্ছে? ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে, বা অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। একইভাবে অনুরূপভাবে কোনো অ্যানায়ন বা মূলক থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রেও কিন্তু বিজারণের ঘটনা ঘটতে পারে। যেমন O-+C, O- হচ্ছে একটা অ্যানায়ন, সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হচ্ছে? O2- আয়নে পরিণত হচ্ছে। একইভাবে MnO4- একটা মূলক, সেই মূলক থেকে একটা মূলক যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে সে কিসে পরিণত হচ্ছে? MnO4 2- এ পরিণত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজারণের ঘটনা ঘটছে। ঠিক আছে? এবার আমরা জেনে নেব জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য, বা জারক পদার্থ এবং বিজারক পদার্থ কাকে বলে। দেখো, জারণ বিজারণ প্রক্রিয়ায় আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়াতেই দুটি ঘটনা ঘটে, জারণ এবং বিজারণ। তো এই জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে,
তাকে আমরা বলবো জারক পদার্থ। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে সে কী হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে। নিজে বিজারিত হওয়ার সঙ্গে সঙ্গে সে কী করছে, অন্যকে জারিত করছে। তখন সেই পদার্থটাকে আমরা বলবো জারক পদার্থ। দেখো একটা আমরা উদাহরণ এখানে নিয়েছি, তোমরা উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। Fe3 প্লাস Al থেকে উৎপন্ন হচ্ছে Fe প্লাস Al3 প্লাস। এখানে দেখো Fe3 প্লাস যে আয়নটা রয়েছে সে কিন্তু 3টে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি, ইলেকট্রন গ্রহণ করা মানে এখনই দেখলাম আমরা বিজারণ। তাহলে Fe3 প্লাস 3টে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, Fe পরমাণুতে পরিণত হচ্ছে। অর্থাৎ Fe পরমাণুতে বিজারিত হচ্ছে, অর্থাৎ সে নিজে বিজারিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কী করছে, সে কিন্তু অন্যকে জারিত করছে। অন্য এখানে কে আছে, অ্যালুমিনিয়াম। দেখো অ্যালুমিনিয়াম কী করছে, অ্যালুমিনিয়াম আবার 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3 প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে। অর্থাৎ 3 ইলেকট্রন ত্যাগ করা মানে কি, ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম পরমাণু 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3 প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে। কিন্তু সে কি হচ্ছে, নিজের তার জারণ হচ্ছে, কিন্তু সে অন্যকে বিজারিত করছে। সেই জন্য তাকে বলা হচ্ছে বিজারক পদার্থ। অর্থাৎ যদি আমরা জারক এবং বিজারক পদার্থের সংজ্ঞা দেখি তাহলে বলবো যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে তাকে বলা হয় জারক দ্রব্য। অর্থাৎ এই বিক্রিয়াতে আমাদের জারক দ্রব্য হচ্ছে Fe3 প্লাস। আর বিজারক দ্রব্য কাকে বলবো, যে পদার্থ কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক দ্রব্য। তাহলে আমাদের এই উদাহরণে, এই রাসায়নিক সমীকরণে বিজারক দ্রব্যকে, এখানে রাসায়নিক সমীকরণে বিজারক দ্রব্য হচ্ছে অ্যালুমিনিয়াম বা Al। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিক্রিয়াতেই জারণ বিজারণ দুটো ঘটনায় ঘটছে এবং জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য সম্পর্কে কিন্তু আমরা ধারণা অর্জন করলাম। তো কেন আমরা ধারণা অর্জন করলাম, হঠাৎ জারণ বিজারণের প্রসঙ্গ এলো কেন এখানে, সেই প্রসঙ্গটা কেন এলো সেইটা বোঝার জন্য আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। দেখো আমাদের এখানে এই অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে ধাতু, বিভিন্ন ধাতুর আকরিক এবং বিভিন্ন ধাতুর আকরিক থেকে বিভিন্ন ধাতুকে নিষ্কাশন করা। এবার কোনো ধাতুর নিষ্কাশন বলতে কী বোঝাচ্ছে, আমরা জানি যে ধাতুগুলো সাধারণভাবে আকরিকের মধ্যে থাকে, অর্থাৎ যৌগ আকারে থাকে। তাহলে সেই যৌগ থেকে বা সেই ধাতব যৌগ থেকে কী করতে হবে, ধাতুটাকে বিশেষ উপায়ে বের করে আনতে হবে। সেই বিশেষ উপায়ে বের করে আনার প্রক্রিয়াটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। অর্থাৎ যে কোনো ধাতু নিষ্কাশন, যে কোনো ধাতব যৌগ থেকে কোনো ধাতুকে নিষ্কাশন করার প্রক্রিয়াটি মূলত হচ্ছে একটি বিজারণ প্রক্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ধাতু নিষ্কাশনের নীতিটা একটু দেখে নিই। ধাতু নিষ্কাশনের নীতি তাহলে কি হচ্ছে, ধাতব যৌগ থেকে কি তৈরি হচ্ছে, কি বের করানো হচ্ছে, ধাতব যৌগ থেকে বিজারণের মাধ্যমে ধাতুটাকে নিষ্কাশন করা হচ্ছে। এটা হচ্ছে ধাতু নিষ্কাশন পদ্ধতি। ধাতব যৌগকে বিজারিত করা হচ্ছে, বিজারণ ঘটছে, দিয়ে ধাতুটা বের করে আনা হচ্ছে। তো এটা যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই, মনে করো একটা ধাতব যৌগ আছে, সেই ধাতব যৌগে M মনে করো একটা ধাতু, ঠিক আছে। তাহলে সেই ধাতব যৌগের মধ্যে যে ধাতব আয়নটা রয়েছে সেটা হচ্ছে Mn প্লাস, যেখানে এমটা হচ্ছে ওই ধাতুটা, মেটালটা। তাহলে এই Mn প্লাস থেকে যদি এমটাকে বের করে আনতে হয়, অর্থাৎ মেটালটাকে, ধাতুটাকে যদি বের করে আনতে হয়, তাহলে কী করতে হবে আমাদেরকে এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই যে তার ইলেকট্রন যে ডেফিসিয়েন্সি রয়েছে, সেই ডেফিসিয়েন্সিটাকে নিউট্রালাইজ করতে হবে। অর্থাৎ ওর যতগুলো ইলেকট্রন অভাব রয়েছে ততগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি N প্লাস, মাথায় N প্লাস রয়েছে চার্জ, তার মানে কি N সংখ্যক ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে এই পরমাণুটার মধ্যে। তাহলে এই Mn প্লাস যে আয়নটা, সে কী করবে, N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে সে কিসে পরিণত হবে, সে একটা প্রসম পরমাণুতে পরিণত হবে। প্রসম পরমাণুটা কি, এখানে প্রসম পরমাণুটা হচ্ছে M, সেই এমটাই হচ্ছে আমাদের ধাতুটা, অর্থাৎ যেটা আমরা নিষ্কাশন করতে চাইছি। তাহলে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া বলা হয়,
এই প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। আমরা এক্ষুনি দেখলাম যে ইলেকট্রন গ্রহণ, কোনো ধাতব আয়ন কর্তৃক ইলেকট্রন গ্রহণ হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। তাহলে এখানে একটা ধাতব আয়ন ক্যাটায়ন রয়েছে Mn+, সে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ বিজারণ ঘটছে। বিজারণ ঘটার ফলে কি উৎপন্ন হচ্ছে? ধাতব যৌগ থেকে ধাতুটা বেরিয়ে আসছে, অর্থাৎ ধাতুটা নিষ্কাশিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো ধাতু নিষ্কাশন প্রক্রিয়া হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই উদাহরণটাও তোমরা এর সঙ্গে রিলেট করতে পারবে। আগের যে আমাদের উদাহরণটা দিলাম যে Fe3+, তার সঙ্গে Al হচ্ছে Fe+Al3+, এই Fe3+ তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে বিজারিত হয়ে Fe-তে পরিণত হয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু একটা ধাতু নিষ্কাশনের ঘটনা ঘটছে। এই যে Fe3+ যে আয়নটা তিনটে ইলেকট্রন, যেহেতু 3+, সেটা তিনটে ইলেকট্রন গ্রহণ করছে, তিনটে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু ধাতব লোহাতে আয়রনে পরিণত হচ্ছে। অর্থাৎ Fe ধাতুটা কিন্তু নিষ্কাশিত হলো। এখানে বিজারক হিসেবে কে অংশগ্রহণ করলো? বিজারক হিসেবে অংশগ্রহণ করলো অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে তাহলে এখানে বিজারকের ভূমিকা পালন করলো। আর Fe3+ এখানে বিজারিত হলো কিসে? ধাতব লোহায় বিজারিত হলো। ঠিক আছে, ধাতব লোহাতে বিজারিত হলো, অর্থাৎ Fe ধাতব পরমাণু তৈরি হলো। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, যেটা অর্থাৎ ধাতু নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া। এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের প্রশ্ন আসে দেখাও ধাতু নিষ্কাশনের বিজারণ প্রক্রিয়া, আমাদের এইভাবে উদাহরণের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই গেল আমাদের ধাতু নিষ্কাশন। এবার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে সবচেয়ে যে যৌগটি ব্যবহার করা হয়, বহুল প্রচলিত যৌগ, সেটা হচ্ছে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধাতু নিষ্কাশন করা হয়, ধাতব অক্সাইডটাকে প্রেফার করা হয়। বিভিন্ন কারণ আছে তার। তো আমরা একটা উদাহরণের সাথে দেখে নেব যে ধাতব অক্সাইড থেকে যে ধাতু নিষ্কাশন, সেটাও কিন্তু একটা বিজারণ প্রক্রিয়া। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব। আমরা আগের দিন পড়েছিলাম যে জিঙ্কের একটি আকরিকের নাম আমরা পড়েছিলাম। জিঙ্কের আকরিকের নাম হচ্ছে, আমাদের প্রধান আকরিক ছিল জিঙ্ক ব্লেন্ড। ঠিক আছে, তাহলে জিঙ্কের আকরিক আমরা প্রধান আকরিক ছিল জিঙ্ক ব্লেন্ড। তাহলে আমরা দেখে নেব ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ, অক্সিজেনটাকে বের করে দিতে অপসারণ করতে হবে, তবে তো ধাতুটা পাবো। ধাতব অক্সাইড ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আছে, অক্সিজেনটাকে অপসারিত করবো, বের করে দেবো, তবেই তো আমি ধাতুটাকে বের করে আনতে পারবো। তাহলে ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ, তাহলে নিশ্চয়ই এটা একটা বিজারণ প্রক্রিয়া ও বিজারণ। এটা আমরা একটু দেখে নেব উদাহরণের সাহায্যে। তার আগে আমরা অক্সিজেনের ভিত্তিতে একটু জারণ বিজারণের ব্যাপারটা একটু বলে দিই। তোমরা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে পড়েছো যে অক্সিজেনের পরিপ্রেক্ষিতেও কিন্তু জারণ এবং বিজারণকে কিন্তু সংজ্ঞায়িত করা যায়। কীভাবে? কোনো যৌগ থেকে যদি আংশিক বা সম্পূর্ণরূপে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলককে অপসারণ করা যায়, তাহলে সেই ঘটনাটা হচ্ছে একটা বিজারণের ঘটনা। অর্থাৎ বিজারণ, অক্সিজেনের পরিপ্রেক্ষিতে বিজারণ কি? কোনো যৌগ থেকে, সেটা ধাতব যৌগ নাও হতে পারে, কোনো যৌগ থেকে আংশিক বা সম্পূর্ণরূপে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌলকে বা মূলককে অপসারণের ঘটনাই হলো বিজারণ। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেবো যে ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ ও বিজারণ কীভাবে হচ্ছে আমরা দেখে নিই একটু। তার আগে আমি বললাম যে আমাদের জিঙ্ক ব্লেন্ড ZnS হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিঙ্কের আকরিক, প্রধান আকরিক। সেই জিঙ্ক ব্লেন্ডকে কী করা হয়? উত্তপ্ত করা হয়, হিট করা হয়। উত্তপ্ত করে বিশেষ উপায়ে জিঙ্ক অক্সাইড তৈরি করা হয় জিঙ্ক ব্লেন্ড থেকে, ZnS থেকে। সেই জিঙ্ক অক্সাইডকে কী করা হচ্ছে? আবার জিঙ্ক অক্সাইডকে উচ্চ তাপমাত্রায় কোকের মাধ্যমে, কোক দিয়ে বিজারিত করা হচ্ছে। কোক মানে হচ্ছে আমাদের কার্বন। তাহলে ZnOর সঙ্গে কোকের বিক্রিয়া ঘটানো হচ্ছে। কোকের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি হচ্ছে? জিঙ্ক, Zn এবং CO। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই কোকটা কিসের ভূমিকা পালন করছে? কোকটা বিজারকের ভূমিকা পালন করছে। এবং এখানে কি ঘটছে? জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বিজারণ। কেন বিজারণ? দেখো, জিঙ্ক অক্সাইড, এখানে অক্সিজেন ছিল, এখানে কি হয়েছে?
অক্সিজেনটা অপসারিত হয়েছে, বেরিয়ে গেছে, তার জন্য এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জিঙ্ক অক্সাইড থেকে কোক কার্বনের উপস্থিতিতে ধাতব জিঙ্ক নিষ্কাশনের যে পদ্ধতি, সেটা হচ্ছে একটা বিজারণ পদ্ধতি। সেই জন্য ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া বা একটা বিজারণ বিক্রিয়া। সেটা আমরা দেখতে পেলাম এই উদাহরণের সাহায্যে। বোঝা গেল? এই প্রশ্নটা যদি আসে যে ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া দেখাও, এই উদাহরণের সাহায্যে তোমরা কিন্তু সহজেই ব্যাখ্যা করতে পারবে। বেশ, এই গেল আমাদের ধাতু নিষ্কাশনের ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা। এবার আমরা আসবো ধাতু নিষ্কাশনের নীতিতে, ধাতু নিষ্কাশনের মূল নীতিতে আসবো এবং সেই প্রসঙ্গে আমরা জানবো ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। প্রথমে আমাদের জানতে হবে ধাতুর সক্রিয়তা বলতে কি বোঝায়। ধাতুর সক্রিয়তা বলতে বোঝায় মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কোনো ধাতুর সক্রিয়তাকে নির্দেশ করা হয়। একটা হচ্ছে তার অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা, তার জলের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা এবং তার লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা। তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করছে ধাতুর সক্রিয়তা মূলত। একটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, দুই হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া, তিন হচ্ছে লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তাহলে এই তিনটি বিক্রিয়া ঘটানোর প্রবণতা যে ধাতুর যত বেশি, সেই ধাতু রাসায়নিকভাবে সবচেয়ে বেশি সেই রাসায়নিকভাবে অপেক্ষাকৃত বেশি সক্রিয়। অর্থাৎ যে ধাতুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা বেশি, অর্থাৎ অক্সাইড গঠনের প্রবণতা বেশি, যে ধাতুর জলের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা বেশি, অর্থাৎ হাইড্রোক্সাইড ঘটানোর প্রবণতা বেশি, এবং যে ধাতুর লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা বেশি, সেই সমস্ত ধাতুগুলোকে আমরা বলবো অধিক সক্রিয় ধাতু, রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতু। এবার কোন ধাতুটা রাসায়নিকভাবে অধিক সক্রিয় সেটা আমাদের জানতে হবে। সেই জানার জন্য আমাদের কি করা হচ্ছে, একটা সক্রিয়তা শ্রেণী তৈরি করা হয়েছে। একটা ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে? হাইড্রোজেনের অবস্থানের ভিত্তিতে। তাদের অবস্থান কোথায় তার নিরিখে কিন্তু এই ধাতুগুলোকে একটা শ্রেণীতে কিন্তু সাজানো যায়। অর্থাৎ এই সমস্ত ধাতুগুলোকে যদি রাসায়নিক সক্রিয়তার ক্রমহ্রাসমানতার শ্রেণী অনুযায়ী, ক্রমহ্রাসমানতা অনুযায়ী যদি আমরা উপর থেকে নিচের দিকে সাজাই আস্তে আস্তে, তাহলে আমরা যে সারিটা পাবো সেই সারিটাকে বলা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। অর্থাৎ উপর থেকে নিচে নামলে এই শ্রেণী বরাবর কি হয়, ধাতুর সক্রিয়তা কমে যায়। এবং মনে রাখতে হবে এইখানে হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। এই হাইড্রোজেনের অবস্থানের ভিত্তিতে যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের উপরে অবস্থিত সক্রিয়তা শ্রেণীতে, সেই ধাতুগুলো হচ্ছে রাসায়নিকভাবে অপেক্ষাকৃত, তারা কিন্তু রাসায়নিকভাবে অধিক সক্রিয়। আর যে ধাতুগুলো অপেক্ষাকৃত নিচের দিকে রয়েছে, তারা কিন্তু এই হাইড্রোজেনের ভিত্তিতে নিচের দিকে রয়েছে শ্রেণীর, অর্থাৎ এইগুলো তারা কিন্তু রাসায়নিকভাবে অপেক্ষাকৃত কম সক্রিয়। অর্থাৎ তারা কিন্তু সহজে যৌগ গঠন করতে চায় না, আর এরা কিন্তু সহজেই যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে সক্রিয়তা শ্রেণীটা একটু ডিটেলসে। দেখো আমাদের সক্রিয়তা শ্রেণীর একদম উপরের দিকে, অর্থাৎ আমরা লাল কালিতে যেগুলোকে নির্দেশ করেছি, আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলো সম্পর্কে আমরা পর্যায় সারণী অধ্যায়ে ডিটেলসেই পড়েছি। এই ধাতুগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে তাদের প্রকৃতি সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা আছে। তারা কি হয়, তারা হয় তীব্র তড়িৎ ধনাত্মক এবং রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। অর্থাৎ এরা কিন্তু সহজেই যৌগ গঠন করে। প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, পাওয়া যাওয়ার সম্ভাবনা এমনিতেই নেই, তার কারণ এরা তো যৌগ গঠন করে ফেলবে। তাহলে মুক্ত অবস্থায় পাবো কীভাবে? যৌগ আকারে পাবো। 3 নাম্বার কি,
এদের অক্সাইডগুলি খুবই স্থায়ী, অর্থাৎ এরা অক্সিজেনের সঙ্গে কিন্তু খুব স্ট্রংলি বাউন্ড থাকে, অর্থাৎ এদের অক্সাইডগুলো কিন্তু খুব স্থায়ী, সহজে অক্সাইডগুলোকে কিন্তু ভাঙা যাবে না। আর কি, গলিত ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা যায়। এই ধাতুগুলোকে কীভাবে নিষ্কাশন করা যাবে? এই ধাতুগুলোকে তাদের ধাতব যৌগ অর্থাৎ আকরিক থেকে এই সমস্ত ধাতুর যে গলিত ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণ, ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণ গলিত আকারে তার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তাহলে এই ধাতুগুলোকে আমরা কোন পদ্ধতি নিষ্কাশন করব? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আগের চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করেছি এটা কিছুটা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু আমরা এগুলো নিষ্কাশন করতে পারবো। এরপরে আসবো আমরা একটু নিচের দিকে, যেগুলো আমরা নীল কালিতে আমরা দেখিয়েছি। নীল কালিতে আমরা যেগুলো দেখিয়েছি রয়েছে জিঙ্ক, লোহা, টিন এবং পিবি বা লেড। এই সমস্ত ধাতুগুলোর বৈশিষ্ট্য কি? এই ধাতুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অপেক্ষাকৃত কম সক্রিয়, অপেক্ষিত কার্য থেকে এদের থেকে অপেক্ষিত কম সক্রিয়, এবং এদের অক্সাইডগুলো হচ্ছে কম স্থায়ী। এদের অক্সাইডগুলো কিন্তু স্থায়িত্ব অপেক্ষিত কম। এদেরকেও কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, প্রকৃতিতে কিন্তু এদেরকে আমরা মুক্ত অবস্থায় পাবো না। আর এদের ধাতব আকরিকগুলোকে এদের কীভাবে নিষ্কাশন করা হয়? এই ধাতুগুলোকে কী করে নিষ্কাশন করব? কোন পদ্ধতি নিষ্কাশন করব? এই ধাতুগুলোকে, এই ধাতুর আকরিকগুলোকে অক্সাইডে পরিণত করা হয়। অক্সাইডে পরিণত করা আমরা এক্ষুনি দেখলাম জিঙ্কের অক্সাইডে পরিণত করলো, জিঙ্ক ব্লেন্ড থেকে জেডএনএস থেকে জেডএনও জিঙ্ক অক্সাইডে পরিণত করা হলো, তারপর নিষ্কাশন করা হলো। সেই দেখতে পাচ্ছি জিঙ্ক এখানে রয়েছে। তাহলে প্রকৃতিতে মুক্ত পাওয়া যাচ্ছে না, এবং ধাতব আকরিকগুলিকে অক্সাইডে পরিণত করে এদেরকে উচ্চ তাপে কার্বন বিজারণ, অর্থাৎ কোকের মাধ্যমে এক্ষুনি দেখলাম কার্বন বিজারণ পদ্ধতি, কোক কয়লার মাধ্যমে করলাম কার্বন বিজারণ, বা শত বিজারণ বা থার্মিক পদ্ধতি মানে এক্ষুনি একটু আগে দেখলাম যে উদাহরণটা Fe3++Al, ওই অ্যালুমিনিয়াম বিজারকের সাহায্যে লোহা নিষ্কাশন, ওটা হচ্ছে থার্মিক পদ্ধতি। ঠিক আছে, সেই থার্মিক পদ্ধতির সাহায্যে কিন্তু বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে দুটো উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, কার্বন বিজারণ এবং থার্মিক পদ্ধতি। তাহলে এই সমস্ত ধাতুগুলোকে অক্সাইডে পরিণত করা হচ্ছে, তারপর উচ্চ তাপে কার্বন বিজারণ বা শত বিজারণ বা আমাদের থার্মিক পদ্ধতিতে বিজারিত করে ধাতুগুলোকে নিষ্কাশিত করা হচ্ছে তাদের ধাতব যৌগগুলো থেকে। এই গেল আমাদের এই ধাতুগুলোর বৈশিষ্ট্য। এবার আমরা আসবো হাইড্রোজেনের নিচে যারা আছে। তাহলে বুঝতে পারছি হাইড্রোজেনটা হচ্ছে একটা ব্যারিয়ার, হাইড্রোজেন উপরে একরকম, হাইড্রোজেন নিচে একরকম। তাহলে হাইড্রোজেন নিচে যারা রয়েছে তাদের প্রকৃতি কীরকম? হাইড্রোজেনের নিচে রয়েছে তারা হচ্ছে অত্যন্ত কম সক্রিয়। তারা কারা? তাদের সম্পর্কে আমরা আগেও কিন্তু পড়েছি। তারা হচ্ছে কপার, পারদ, সোনা এবং রূপা। ঠিক আছে, এরা হচ্ছে কপার, পারদ, রূপা এবং সোনা, এরা হচ্ছে হাইড্রোজেন নিচে রয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, এবং এরা বুঝতেই পারছো একদম নিচের দিকে আছে, মানে এদের রাসায়নিকভাবে সক্রিয়তা খুবই কম, এবং এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবেই, তখন রাসায়নিকভাবে তো সক্রিয় নয়, এটা তো যৌগ গঠন করতে চায় না চট করে, তাহলে আমরা প্রকৃতি মুক্ত অবস্থায় পাবো। এবং এদেরকে কি করে নিষ্কাশন করা হয়? এদের অক্সাইডগুলোকে উত্তপ্ত করে বা কার্বন বা হাইড্রোজেন দ্বারা সহজেই বিজারিত করে ধাতু নিষ্কাশন করা যায়। আর এদেরকে নিষ্কাশন করা কিন্তু সবচেয়ে সহজ। কিছু প্রকৃতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায়, আর কিছু ধাতুকে কি করা হচ্ছে, কিছু ধাতুর অক্সাইডকে উত্তপ্ত করা হচ্ছে বা কার্বন বা হাইড্রোজেন দ্বারা সহজেই বিজারিত করে ধাতুগুলোকে নিষ্কাশিত করা হচ্ছে। তাহলে এই শ্রেণীটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক শ্রেণী। নিচে থেকে উপরের দিকে গেলে কি হয়? ইলেকট্রন বর্জন ক্ষমতা, বিজন ক্ষমতা বাড়ে এবং রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে ঠিক উল্টোটা, রাসায়নিক সক্রিয়তা কমতে থাকে। ঠিক আছে, তাহলে এই শ্রেণীটাকে আমরা বলবো ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবার এই শ্রেণীর বৈশিষ্ট্য কি? এই শ্রেণীর একটা বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। এই শ্রেণীতে দেখো যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের উপরে রয়েছে, যে সমস্ত ধাতুগুলো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থান করছে, সেই সমস্ত ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। যেমন আমরা দেখে নিই, Zn প্লাস HCl, Zn প্লাস 2HCl হচ্ছে ZnCl2 প্লাস H2, Zn প্লাস 2HCl, ZnCl2 প্লাস H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। জিঙ্ক কোথায় আছে? জিঙ্কের অবস্থান তড়িৎ রাসায়নিক হাইড্রোজেন উপরে। জিঙ্ক আমাদের কি করছে? লঘু অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে
উৎপন্ন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। কিন্তু যে সমস্ত ধাতুগুলো হাইড্রোজেনের নিচে অবস্থিত তারা কিন্তু এই ঘটনাটা ঘটায় না। ঠিক আছে, আর একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে এই ধাতুর সক্রিয়ত শ্রেণীর উপরে থাকা, অপেক্ষিত উপরে থাকা যে ধাতুগুলো কি করছে, তার সেই সক্রিয়ত শ্রেণী অপেক্ষিত নিচের দিকে থাকা সেই ধাতুগুলোর কোনো যৌগ থেকে সেই ধাতুটাকে প্রতিস্থাপিত করছে। যেমন আমরা যদি ধাতব, আমরা যদি কপার সালফেট দ্রবণে নীল বর্ণের, মনে করো কপার সালফেট দ্রবণ নিলাম, নীল বর্ণের কপার সালফেট দ্রবণে কপার সালফেট অর্থাৎ কপারের সালফেট লবণ, কপার দেখতে পাচ্ছ নিচের দিকে অবস্থিত কপার, কপার সালফেট দ্রবণে কি করছি, একটা লোহার দণ্ড, লোহা কোথায় আছে, লোহা দেখো এই কপারের অনেকটাই উপরে আছে, এখানে লোহা রয়েছে, তাহলে দ্রবণে একটা লোহার দণ্ড এফি দণ্ড বা একটা জিঙ্কের দণ্ড, জিঙ্ক জেডেন, এটা উপরে রয়েছে কপারে, জেডেন দণ্ড ডোবালাম, তাহলে কি দেখা যাবে, দেখা যাবে কিছুক্ষণ পর, মিনিট কুড়ি পর দেখা যাবে যে এই নীল বর্ণের কপার সালফেট দ্রবণটা আস্তে আস্তে কিন্তু বর্ণহীন হয়ে যাচ্ছে, এবং দেখা যাবে যে এই লোহার দণ্ড বা জিঙ্কের দণ্ডটার উপর কিন্তু একটা লাল বর্ণের ধাতব কপারের আস্তরণ পড়ছে, ধাতব কপারের একটা আস্তরণ কিন্তু এই লোহার দণ্ড বা জিঙ্কের দণ্ডের উপর পড়ছে। তাহলে এক্ষেত্রে কি বুঝতে পারছি, আমরা বলতে পারছি যে লোহা বা জিঙ্ক এই কপারের চেয়ে অধিক সক্রিয় বলে এটা ঘটনাটা ঘটছে। ধাতু সক্রিয় শ্রেণী অনুযায়ী এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি বিক্রিয়া দুটো দেখে নিই একটু, Fe প্লাস CuSO4, তাহলে হচ্ছে FeSO4 প্লাস Cu, লাল বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হচ্ছে, এটা হচ্ছে লাল, ঠিক আছে, লাল বর্ণের ধাতব কপার কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে। একইভাবে যদি আমরা জিঙ্কের দণ্ড ডোবাই, একটা 10 তাপা জিঙ্কের দণ্ড এই নীল বর্ণের কপার সালফেট দ্রবণে ডোবাই, কি হবে বিক্রিয়াটা দেখে নিই একটু, Zn প্লাস CuSO4 উৎপন্ন হচ্ছে ZnSO4 প্লাস Cu, এই Cuটা অধক্ষিপ্ত হচ্ছে কার উপরে, জিঙ্কের দণ্ডের ওপর অধক্ষিপ্ত হচ্ছে, এটাও কিন্তু লাল বর্ণের অধক্ষেপ তৈরি হচ্ছে, এবং দ্রবণটা কি হয়ে যাবে, দ্রবণটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে, নীল বর্ণটা আস্তে 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 দেখা যাবে, তার নীল বর্ণের গাঢ়ত্ব কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তাহলে এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে কপারের চেয়ে আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কপারের চেয়ে লোহা বা জিঙ্ক ধাতুর সক্রিয়তা অনেক বেশি, তার জন্যই ধাতব কপারটা লোহার দণ্ড বা জিঙ্কের দণ্ডের উপর অধক্ষিপ্ত হচ্ছে, কখন, যদি একটা নীল বর্ণের কপার সালফেট দ্রবণে এই লোহার দণ্ড বা জিঙ্কের দণ্ডটাকে আমরা ডোবাই। এই গেল আমাদের আজকে মোটামুটি আলোচনা। আজকে আলোচনাতে আমরা ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর বিভিন্ন আমাদের ধাতু নিষ্কাশনের নীতি, ধাতুগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবং জারণ বিজারণ, ধাতুবিদ্যার প্রসঙ্গে অক্সিজেন, ধাতব অক্সাইড থেকে অক্সিজেনের অপসারণ এবং ধাতু নিষ্কাশন হলো একটা বিজারণ প্রক্রিয়া, সেসব ডিটেলসে জানলাম। নেক্সট ক্লাসে আমরা জানবো ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। এই যে পদ্ধতিগুলো আমরা আজকে অল্প একটু বললাম, তড়িৎ বিশ্লেষণ, থার্মিট পদ্ধতি, কার্বন বিজারণ, এই সমস্ত পদ্ধতিগুলোর ডিটেলসে আমরা আলোচনা করব উদাহরণসহ। তো আজকের মতো এটুকুই, নমস্কার।